ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জয়নিং এর সেকেন্ড পার্ট করব। এটা জয়নিং অফ সিম্পল সেন্টেন্সেস ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। একটা সরল বাক্যকে দুই বা তার বেশি সরল বাক্যকে যুক্ত করে একটা জটিল বাক্যে পরিণত করা। এখন এটা আমরা তিনটে ভাগে করব। ফার্স্ট হচ্ছে বাই ইউজিং নাউন ক্লজ ব্যবহার করে। দেখি এখানে কি বলছে, দুই বা তার বেশি বাক্যকে নাউন ক্লজ ব্যবহার করে যুক্ত করা যায়। সেসব ক্ষেত্রে দেখা যায় যে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য আরেকটা বাক্যের সাপোর্টে আসছে। যেসব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে দুটো বাক্য বা যাদেরকে আমরা যুক্ত করছি তারা একজন আর একজনের সাপোর্টে আসছে, অর্থাৎ কমপ্লিট করছে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সকে, বা ইট কামস ইন সাপোর্ট। তখনই মূলত আমরা নাউন ক্লজ দিয়ে যুক্ত করি, কারণ যখন জয়েন করতে দেবে তখন ক্লজ বলা থাকবে না, কিন্তু কোন ক্লজটা বাঁচবো, কোন ক্লজটা দিয়ে জয়েন করব সেটা আমাদের ব্যাপার। কিন্তু যখন দেখবো যে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের সাপোর্টে আসছে, তখন আমরা নাউন ক্লজ ব্যবহার করব। এবং নাউন ক্লজ মূল বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, ইন অ্যাপোজিশন অথবা কমপ্লিমেন্ট, এই চারভাবে আমরা ব্যবহার করি। কমপ্লিমেন্ট দুটো হয়, কমপ্লিমেন্ট টু দ্য বিভার্ব, কমপ্লিমেন্ট টু দ্য প্রিপোজিশন। এরা প্রিপোজিশন বা বিভার্বের পরে বসে সেন্টেন্সটাকে কমপ্লিট করে। আর এখানে মূলত যে লিঙ্কারগুলো আমরা দেখতে পাই, যে এখানে নাউন ক্লজকে দ্যাট, হোয়াট, ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ, ইফ, ওয়েদার এগুলো দিয়ে মেন ক্লজের সাথে যুক্ত করা হয়। তো সেন্টেন্স কীরকম আছে দেখি। ফার্স্টে আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আই নো ইট। এখন দেখব যে সে এক সৎ মানুষ, আমি সেটা জানি। এই সে হয় একজন সৎ মানুষ, এর সমর্থনে হ্যাঁ আমি সেটা জানি, এর সাপোর্টে সেকেন্ড সেন্টেন্সটা এসেছে। এবং দুটো সেন্টেন্সের মধ্যে একটা সিমিলার ওয়ার্ড থাকবে। এখানে যেমন আই নো ইট, ইটটা সিমিলার ওয়ার্ড। এখন ইটটা নো ভার্বের কি হিসেবে আছে না অবজেক্ট হিসেবে, নো ট্রান্সিটিভ ভার্ব তার অবজেক্ট হিসেবে আছে। এখন ইট রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ইটটা এখানে সে হয় সৎ মানুষ এটাকে বোঝাচ্ছে। তা এই সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে ইট এই প্রোনাউনের জায়গায় গিয়ে বসবে, এবং ইট যে কাজ করছে অর্থাৎ নো ভার্বের অবজেক্টের কাজ করছে, সে সেই কাজটাই করবে। তাহলে আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে ইট ছিল নো এই ভার্বের অবজেক্ট, এখানে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এইটাও নো এই ট্রান্সিটিভ ভার্বের অবজেক্টের কাজ করছে। নেক্সট হচ্ছে নো ওয়ান ওয়ান্টস টু অ্যাডমিট দ্য ট্রুথ, কেউই সত্য স্বীকার করে না বা স্বীকার করতে চায় না। ইট ইজ দ্য মেন প্রবলেম, এটাই প্রধান সমস্যা। তাহলে প্রধান একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি না কেউই সত্য স্বীকার করতে চায় না। তাহলে একটা সেন্টেন্স সবসময় আর একটা সেন্টেন্সের সাপোর্টে আসছে, তাকে কমপ্লিট করতে আসছে, এটাকে আমরা নাউন দিয়ে জয়েন করব। এখন কমন পয়েন্ট কি আছে না, পরের যে সেন্টেন্স সেখানে ইট যে শব্দটা সেটা কমন, তো তার জায়গায় কি বসছে, এটা হয় প্রধান সমস্যা, তা এটা বলতে কেউই চায় না স্বীকার করতে সত্য। লিটের জায়গায় আমি বসাতে পারি ওটা দ্যাট নো ওয়ান ওয়ান্টস টু অ্যাডমিট দ্য ট্রুথ ইজ দ্য মেন প্রবলেম। কারণ ইটটা ওই সেন্টেন্সের সাবজেক্ট ছিল, তার জায়গায় আগের সেন্টেন্সটা যুক্ত হয়েছে, তাহলে সেও সাবজেক্টের কাজ করবে, সাবজেক্ট টু দ্য ভার্ব ইজ। ওকে, now what is the main problem? That no one wants to admit the truth. নেক্সট আছে হি মে বি ইল, আই ডোন্ট নো। তাহলে সে হতে পারে অসুস্থ, আমি জানি না। এখন ওখানে একটা ইট উৎস আছে, আই ডোন্ট নো ইট। এখন তাহলে এই ইটটা বোঝাচ্ছে যে সে হয় অসুস্থ, সেটাকে তাহলে কী করে জয়েন করছি, আই ডোন্ট নো ইটের বদলে ওয়েদার হি ইজ ইল। এখন ইফ বা ওয়েদার হলে আমরা জানি সেখানে অক্সিলারি ইউজ হয় না, তাই মে না হয় সেখানে মেন ভার্ব ইজ হলো। তাহলে এখানে এই ওয়েদার হি ইজ ইল এটা ডোন্ট নো বা নো এই ভার্বের অবজেক্ট রূপে কাজ করছে। নেক্সট হচ্ছে হি সেইড সামথিং, আই ওয়াজ অ্যাংরি অ্যাট দ্যাট। এখন এই অ্যাট হচ্ছে প্রিপোজিশন, তারপর দ্যাট বসেছে, অর্থাৎ দ্যাট এই প্রোনাউনটা অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট। এখন দ্যাট যাকে রিপ্লেস করবে, অর্থাৎ সে কিছু বলেছিল তাতে আমি ক্রুদ্ধ হয়েছিলাম, তাহলে সেটা অবজেক্ট হিসেবে আসবে। তাহলে আই ওয়াজ অ্যাংরি অ্যাট হোয়াট হি সেইড, এইটা তখন অবজেক্ট টু দ্য প্রিপোজিশন বা কমপ্লিমেন্ট টু দ্য প্রিপোজিশন। ওকে, তো বাকি ইউসেজগুলো এইভাবেই আছে, এটা দেখে নেবে। আমি
পরের পার্টে চলে যাচ্ছি। পরে হচ্ছে যখন আমরা জয়েন করব রিলেটিভ ক্লজ দিয়ে বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, তো এখানে কীরকমভাবে বুঝবো যে কখন দুটো সেন্টেন্সকে আমরা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করব? দেখবো যে দুই বা তার বেশি বাক্যকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায় যখন দেখা যায় একটি বাক্য আর একটি বাক্যে মডিফায়ার, ডিটারমিনার, আইডেন্টিফায়ার রূপে কাজ করছে। মানে একটা বাক্য আর একটা বাক্যে থাকা সাবজেক্টকে চিনিয়ে দেওয়ার কাজ করছে, তাকে অন্যের সামনে পরিচিত করে দেওয়ার কাজ করছে তাকে, তখন আমরা এই ক্লজটা ব্যবহার করি। এখানে হু, হুইচ, দ্যাট, হোয়াট এইগুলো কখনো কখনো হোয়েন, ওয়্যার এগুলো দিয়ে রিলেটিভ ক্লজ আরম্ভ করা হয়। এখন ফার্স্টে আছে হচ্ছে ইউ গেভ মি আ বুক, ইট ইজ দ্য বুক, তুমি আমায় একটা বই দিয়েছিলে, এটা হয় সেই বইটা। তাহলে দেখতে পাচ্ছি পরের সেন্টেন্সে যে ইটটা আন্ডারলাইন করা আছে আর যে বুকটা আন্ডারলাইন করা আছে, এই দুটোর সাথেই ফার্স্ট সেন্টেন্সের যে বুক আছে সেটা রিলেশন আছে। এখন তাহলে পরের সেন্টেন্সে ওই ইট ইজ দ্য বুকটাকে আমি ফার্স্ট সেন্টেন্স দিয়ে রিপ্লেস করতে পারি বা সেটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি যে এটা হয় বইটা। কোন বইটা? না যেটা তুমি দিয়েছিলে। তাহলে এটা অ্যান্টিসিডেন্টের কাজ করছে, যে নাউনটাকে আইডেন্টিফাই করার জন্য, মডিফাই করার জন্য, ডিটারমাইন করার জন্য আমরা পরে অ্যাডজেক্টিভ নিয়ে আসি, তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে ইট ইজ দ্য বুক দ্যাট ইউ গেভ মি, এটা হয় সেই বই যেটা তুমি আমায় দিয়েছিলে। নেক্সট, অল গ্লিটার্স, অল থিংস গ্লিটার, সব জিনিসই চকচক করে। দে আর নট গোল্ড, তবে তারা সবাই সোনা নয়। তাহলে অল দ্যাট গ্লিটার আর নট গোল্ড, সবই যা চকচক করে হয় না সোনা। ওকে, তাহলে লিঙ্ক আপটা কোথায়, যোগাযোগটা কোথায়? ফার্স্ট সেন্টেন্সে অল থিংস, পরের সেন্টেন্সে দে। তাহলে আমি ওই দেটাকে রিপ্লেস করে প্রোনাউনটাকে তুলে সেটা এই অল থিংস দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে অল দ্যাট গ্লিটার্স, সব যা উজ্জ্বল, যাই চকচক করে, আর নট গোল্ড হয় না সোনা। নেক্সট, সামওয়ান লাভস লাস্ট, এটা একটু দেখার আছে। এখানে সবসময় যে অ্যান্টিসিডেন্টের পরেই WH ওয়ার্ডটা বসে তা নয়, এটা বাই সেন্সে মানের দিক থেকে হয়। সামওয়ান লাভস লাস্ট, হি লাভস বেস্ট, যে শেষে হাসে তার হাসিটাই সব ভালো, যার শেষ ভালো তার, এরকম একটা সেন্সে তার হাসিটাই সব থেকে ভালো। এখানে করেছি হি লাভস লাস্ট, হু লাভস বেস্ট। এখানে কিন্তু হুটা হি এর পর বসেনি, তো বেটার হচ্ছে হি লাভস লাস্ট, এই পুরো ক্লজটা দিয়ে তাকে বোঝানো হচ্ছে সেই ব্যক্তি লাভস বেস্ট, সেই সব থেকে ভালো আসে। হি লাভস লাস্ট, হু লাভস বেস্ট। ওকে, তো বাকি এক্সাম্পলটা ফলো আপ করে নেই, পজ করে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কখন যুক্ত করব? দুই বা তার বেশি বাক্যকে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে যুক্ত করা হয়, তখন সেই সমন্বয়ে বেশ কিছু শর্তের ওপর ভিত্তি করা হয়। মানে দুটো বাক্যের মধ্যে সম্পর্কটা একেবারে একে অন্যকে সমর্থন বা সাপোর্ট করতে এসছে নাউন ক্লজের মতো তা নয়। অ্যাডজেক্টিভ ক্লজের মতো একটা বাক্য আর একটা বাক্যকে ডিটারমাইন করছে, মডিফাই বা ক্ল্যারিফাই করছে, চিনিয়ে দিতে এসছে, পরিচয় করিয়ে দিতে এসছে তা নয়। কিছু শর্ত আছে, কিছু কার্যকারণ আছে, সেইটা স্যাটিসফাইড হলে তবেই দুটো সেন্টেন্স একসাথে কাজ করবে, নতুবা নয়। তো এটাকে আমরা চারটে ভাগে ভাগ করে দেখব। ফার্স্ট হচ্ছে কন্ডিশনাল রিলেশনশিপ, মানে একটা শর্তাধীন সম্পর্ক যখন দুটো বাক্যের মধ্যে থাকে। কীরকম বলছে এখানে, মেন ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্কটা একটা শর্তাধীন সম্পর্ক, অর্থাৎ একটা শর্ত পূরণ হলে তবেই অন্যটা ঘটবে। এক্ষেত্রে দুটো বাক্য মূলত ইফ আনলেস প্রোভাইডেড দিয়ে যুক্ত হয়। যেমন দ্য বয় মে কাম, প্লিজ আস্ক হিম টু ওয়েট, ছেলেটি আসতে পারে, ও আসলে ওকে বসতে বলো, অপেক্ষা করতে বলো। তার মানে যদি ছেলেটা আসে তাকে অপেক্ষা করতে বলো। তাহলে এই ছেলের আশা এই শর্তের উপরে, এটার উপর নির্ভর করছে পরের বাক্যটা ঘটবে কিনা। এখন যখন ইফ বা ওয়েদার বা আনলেস এইগুলো থাকে, তখন সেখানে মোডাল অক্সিলারি হয় না, তখন সেখানে ভার্বের মেন ফর্মটা হয়, সেটা প্রেজেন্টে বা পাস্টে। তাহলে ইফ দ্য বয় মে কাম নয়, ইফ দ্য বয় কামস, যদি ছেলেটি আসে, প্লিজ আস্ক হিম টু ওয়েট।
পরেরটা ইউ মাস্ট ওয়ার্ক আউট দ্য সাম ইউ মে বি পানিশড, তোমার অবশ্যই অঙ্কটা করা উচিত, নতুবা তুমি শাস্তি পেতে পারো। তাহলে ইউ মে বি পানিশড আনলেস, যদি না ইউ ওয়ার্ক আউট দ্য সাম, ওই যে বলা যে মডেল অক্সিলারি হবে না, তাই আনলেসের সাথে ওয়ার্ক আউট এই ভার্বের জেনারেল ফর্মটাই হয়েছে, সেখানে আর মাস্ট বসেনি। নেক্সট, হি মে গো দেয়ার উইল হি কাম ব্যাক বাই ইভিনিং, হ্যাঁ সে সেখানে যেতে পারে, সে সন্ধ্যার মধ্যে ফিরবে তো। এখন শর্তটা কি, সন্ধ্যার মধ্যে ফিরলে সে সেখানে যেতে পারে। কীভাবে যুক্ত করা হয়েছে, হি মে গো দেয়ার, এটা প্রিন্সিপাল ক্লজ, প্রোভাইডেড, শর্ত সাপেক্ষে হি কামস ব্যাক বাই ইভিনিং, যদি সে সন্ধ্যার মধ্যে ফিরে আসে। ওকে, নেক্সট হচ্ছে টাইম রিলেশনশিপ আছে, এখানে একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে সময়ের নিরিখে যুক্ত করা আছে। এটা একটু দেখে নেবে, ওয়েন দিয়ে, অ্যাজ সুন অ্যাজ, ওয়াইল, এগুলো আমরা করেছি, এগুলো সম্পর্কে আমরা অবগত আছি, যেখানে অ্যাজ সুন অ্যাজ, ওয়েন, ওয়াইল এইগুলো দিয়ে জয়েন করা হচ্ছে। যেমন দ্য রেইন উইল স্টপ উই শ্যাল স্টার্ট ফর আওয়ার ডেস্টিনেশন, এখন বৃষ্টি বন্ধ হবে, আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করব। ওয়েন দ্য রেইন স্টপস উই শ্যাল স্টার্ট ফর আওয়ার ডেস্টিনেশন, এখন ওয়েন বা ওয়াইল দিয়ে যখন যুক্ত করা হয় তখন যেহেতু নিয়ারেস্ট ফিউচার বোঝায়, তাই সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে রিপ্লেস করি, সেখানে আর ফিউচার টেন্স বসানোর প্রয়োজন হয় না। তাহলে ওয়েন দ্য রেইন স্টপস উই শ্যাল স্টার্ট ফর আওয়ার ডেস্টিনেশন। তারপর ইট স্ট্রাইকস 8 আই অ্যাট ওয়ান্স সুইচ অন দ্য রেডিও অ্যাজ সুন অ্যাজ, যেই না 8টা বাজে আমি রেডিও অন করি। তারপরেরটায় আছে হিজ ফাদার ইজ ওয়ার্কিং হার্ড ওয়াইল হি স্ট্যান্ডস আইডল, কিন্তু ওখানে ছিল হি স্ট্যান্ডিং আইডল, তাহলে যেহেতু নিয়ারেস্ট ফিউচার বোঝাচ্ছে তাই আর ওখানে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব ওয়েনের সাথে ওয়াইলের সাথে, তাই ওখানে ওয়েন হি স্ট্যান্ডস আইডল, হি স্ট্যান্ডিং না, হি স্ট্যান্ডস আইডল। তো এটা একটু খেয়াল রাখতে, ওয়েনের সাথে আমরা জেনারেলি সিম্পল প্রেজেন্ট টেন্স বা পাস্ট ফর্মে থাকলে সিম্পল পাস্ট টেন্স, ওয়েনের সাথে ওয়াইলের সাথে এগুলো ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে কজ এফেক্ট রেজাল্ট রিলেশনশিপ, যখন দুটো বাক্য এই অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে তখনই যুক্ত হবে যখন ওই দুটো সেন্টেন্সের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে, একটা হচ্ছে তাই আরেকটা হচ্ছে, একটার ফলে আরেকটা হচ্ছে, এরকম। এবং এক্ষেত্রে অ্যাজ, সিন্স, বিকজ, সো এগুলো দিয়ে আমরা যুক্ত করি। যেমন দ্য ক্লাইমেট ইজ ড্রাই এগ্রিকালচার ইজ নট পসিবল, তাহলে যেহেতু জলবায়ু শুষ্ক এখানকার, তাই এখানে কৃষিকাজ সম্ভব নয়, অ্যাজ দিয়ে করা, অ্যাজ দ্য ক্লাইমেট ইজ ড্রাই। তাহলে একটা কাজ, একটা কারণ, একটা তার ফল। আই ডোন্ট ফাইন্ড দ্য প্লেস সুটেবল আই ইন্টেন্ড টু চেঞ্জ ইট, আমি জায়গাটা উপযুক্ত মানানসই পাইনি, আমি চাই এটা বদলাতে। সিন্স মানে রিজনের সাথে বসে, যেহেতু সিন্স আই ডোন্ট ফাইন্ড দ্য প্লেস সুটেবল, যেহেতু আমি জায়গাটি উপযুক্ত পাইনি, আই ইন্টেন্ড টু চেঞ্জ ইট, আমি চাই এটা বদলাতে। আর ফাইনালি হচ্ছে বাই ইউজিং কম্প্যারিজন কন্ট্রাস্ট রিলেশনশিপ, যখন তুলনামূলক কোনো বোধ থাকে, ভাবনা থাকে বা বৈপরীত্য বোঝানো হয়, দুটো বাক্যের মধ্যে, দুটো বাক্যের একসাথে ঘটা, বিপরীত অর্থে ঘটা বা বৈপরীত্য বোঝানো হয়, তখন আমরা অ্যাডভার্ব ক্লজ দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি, সেখানে অ্যাজ, লাইক, দ্য সেম অ্যাজ, ইভেন ইফ, দো, অলদো, এইগুলো দিয়ে আমরা মূলত যুক্ত করি। যেমন হি হ্যাজ ট্রিটেড মি আ সার্টেন ওয়ে, সে কোনো একভাবে আমার সাথে ব্যবহার করেছে। আই উইল ট্রিট হিম ইন দ্য সেম ওয়ে, আমি তার সাথে সেভাবেই ব্যবহার করব। তাহলে আই উইল ট্রিট হিম অ্যাজ হি হ্যাজ ট্রিটেড মি, তাহলে এটা কীরকম হলো, তুলনা হলো, ঠিক যেভাবে সে আমার সাথে ব্যবহার করেছে আমি তার সাথে সেরকম ব্যবহার করব, তাহলে অ্যাজ দিয়ে জয়েন করলাম। নেক্সট হচ্ছে ইউ উইল থিঙ্ক অফ হিম টু বি ইন্টেলিজেন্ট, তুমি তাকে মনে করতে পারো বুদ্ধিমান, হি ইজ নট সো ইন্টেলিজেন্ট, তবে সে ততটা নয়, কিন্তু এটাও তুলনা বোঝাচ্ছে, মানে তোমার ভাবনার মতন বা মাপকাঠিতে সে ততটা বুদ্ধিমান নয়, অর্থাৎ ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ থিঙ্ক, সে ততটা বুদ্ধিমান নয় যতটা তুমি ভাবো। শি ইজ ইন্টেলিজেন্ট, হার ইন্টেলিজেন্স ইকুয়ালস হার সিস্টার্স, সে বুদ্ধিমতী, তার বুদ্ধিমত্তা তার বোনের সমতুল্য, তাহলে এখানেও তুলনা, তাই শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার, সে তার বোনের মতোই সমান বুদ্ধিমতী। আর হি ইজ
এইলিং হি ইজ স্টিল ইগার টু জয়েন। সে অসুস্থ, তথাপি সে এখনও চায় যোগদান করতে। এখানে একটা কন্ট্রাস্ট বোঝানো হচ্ছে, এখানে দুটো বাক্যের মধ্যে সম্পর্কটা বিপরীত অর্থে আসছে, যে অসুস্থ হলে যোগদান করার কথা না, তথাপি যোগদান করতে চাইছে। এখানে আমরা দো, অল দো, ইভেন দো দিয়ে যুক্ত করব। দো হি ইজ এইলিং, যদিও সে অসুস্থ, হি ইজ স্টিল ইগার টু জয়েন, তথাপি সে যোগদান করতে চায়। তো এই হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ দিয়ে যুক্ত করা, দুই বা তার বেশি বাক্যকে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা। কিন্তু 9-10-এর ক্ষেত্রে আমাদের শুধু জয়েন দিয়ে দেবে, সেক্ষেত্রে কোন ক্লজ ব্যবহার করে তখন বাক্যগুলোকে যুক্ত করতে হবে এটা আমাদের নিজেদের ঠিক করে নিতে হবে, বা দুটো বাক্যের সম্পর্ক দেখে সেই সময় সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে লেসনটা খুব ভালো করে বারবার পড়ে নেবে আর তারপর প্র্যাকটিস